হ্যালো দর্শক বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? তো আজকে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শেরপুর। আমরা যাচ্ছি গজনী অপকার যাপন কেন্দ্রের দিকে। শেরপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূর। গজনী অপকার যাপন কেন্দ্র মূলত হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্টের ঝিনাইগাতি থানাধীন পর্যটন স্পট। রাস্তার দুই ধারের প্রকৃতি খুবই সুন্দর, খুবই মনোরম। দেখতে দেখতে কখন সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। ধান ক্ষেত, সবুজ এবং হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, সবুজ আর সবুজ, চতুর্দিকে শুধু সবুজ, ক্ষেতের মোহনীয় সবুজ রং এবং সেই সাথে গ্রামীণ প্রকৃতির সুধাগন্ধ আমাদেরকে মাতোয়ারা করে রেখেছে। সুন্দর রাস্তা, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। সাথে আছে সোহাগ ড্রাইভ করছে আর আমি পিছনে। এই যে সামনে রাস্তা থেকে ডান দিকে গিয়েছে মধুটিলা আর বাম দিকে গজনী যেতে যাওয়ার রাস্তা। তা আমরা এখন বাম দিকে যাচ্ছি, গজনীর দিকে। পাশেই পাহাড়ের ঠিক নিচ দিয়ে রাস্তা। ডান পাশে এগুলো সব শাল এবং গজারির বন এবং ফাঁকে ফাঁকে সবুজ ধান ক্ষেত। বেসিক্যালি এখনের যে ধান ক্ষেতের যে রঙটা, সেটা মানে সত্যিকার অর্থেই খুবই আকর্ষণীয়। প্রচণ্ড রকমের সবুজ এবং সেই সাথে হালকা সোনালি আভা, যেটা যে কারো মন কেড়ে নেবে। এবং একই সাথে এখানকার গ্রামীণ জনপদ আমার কাছে মনে হচ্ছে অন্যান্য এলাকাগুলোর চেয়ে যথেষ্ট গোছানো এবং পরিপাটি। আমরা গজনীর খুবই কাছাকাছি চলে এসেছি। ঢাকা থেকে আপনারা যারা গজনীতে আসতে চান, তারা চাইলে ঝিনাইগাতির বাস পাওয়া যায়, অথবা শেরপুরে এসে শেরপুর থেকে সিএনজি বা অটো দিয়েও আসতে পারেন। তো সেই ক্ষেত্রে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন শেরপুর অথবা ঝিনাইগাতি। আপনি যে কোনো একটা বাসে চেপে যদি শেরপুর আসেন, তাহলে শেরপুর থেকে সিএনজি নেবেন, সিএনজি নিয়ে চলে আসবেন গজনী পিকনিক স্পটে। অথবা আপনি যদি ঝিনাইগাতি আসেন, ঝিনাইগাতি থেকেও আপনি সিএনজি বা অটো নিয়ে চলে আসবেন গজনী পিকনিক স্পটে। তো ঢাকা মহাখালী থেকে শেরপুরের ভাড়া পড়বে 500 টাকা এবং ঢাকা মহাখালী থেকে ঝিনাইগাতির ভাড়া পড়বে 600 টাকা। শেরপুর থেকে সিএনজি নিলে আপনি যদি রিজার্ভ আনতে চান, সেই ক্ষেত্রে হয়তো 300 থেকে 400 টাকা খরচ পড়বে। অথবা আপনি যদি শেয়ারে অন্যদের সাথে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 টাকার মতো। সুন্দর গজারি বন, শুধু গজারি না, এখানে আরও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সুন্দর বনের ভিতর দিয়ে রাস্তা। আমরা এই বনের পাশে যেটা দেখলাম, যে মৌমাছির চাষ হচ্ছে মধু সংগ্রহ করার জন্য। বিশেষ করে এখানে মৌমাছি বক্সে করে নিয়ে এসে রাখা হয়েছে যারা চাষ করছেন। এবং এখানে মনে হয় যে মধু চাষের জন্যও একটা ইম্পর্টেন্ট এরিয়া। মধু চাষ বলতে মৌমাছি চাষ এবং সেই সাথে মধু আহরণ। আর যারা বাইকে করে আসতে চান, তারা ময়মনসিংহ হয়ে শেরপুর, ঝিনাইগাতি, তারপর হচ্ছে গজনী। সুন্দর রাস্তা এবং একটা পাহাড়ি ভাইব পাওয়া যায়, কারণ ছোট ছোট টিলা আছে যেগুলোর মধ্যে দিয়ে উঁচু নিচু রাস্তা। অনেকটা বান্দরবন বা রাঙামাটি সাইডের যে হিল এরিয়া আছে, সেইখানকার কিছুটা ভাইব এখানে পাওয়া যায়। আমরা মূলত গজনী পিকনিক স্পটের কাছাকাছি এবং এইখান থেকে মূলত পাহাড়ি অংশটুকু শুরু। এটা একটা পাহাড়ি ছড়া। তো আমরা একটু থামলাম রাস্তার ধারে, যেহেতু এখানকার একটা পাহাড়ি ছড়া আছে। আমরা পাহাড়ি ছড়াটা দেখি, সামনেই পাহাড়ি ছড়া। আমাদের মতো আরও অনেকেই গাড়িতে করে ঘুরছে, কেউ সাইকেলে করে ঘুরছে। অনেকটা গাজীপুরের যে গজারি বন আছে, সেই গজারি বনের গাছগুলোর মতোই প্রচুর মেহগনি গজারি গাছ। আর এই হচ্ছে সেই পাহাড়ি ছড়া। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি বা কোনো উৎস থেকে বেয়ে আসা পানি এদিক দিয়ে বয়ে যাচ্ছে।
আর এই যে হচ্ছে এই পাশ, এটা মূলত উত্তর দিক থেকে এসে পশ্চিম দক্ষিণ দিকে যাচ্ছে, পাহাড়ি ছড়া। আর চারপাশে ঘন জঙ্গল, গজারি, বিশেষ করে গজারি গাছ, মানে বেশিরভাগই হচ্ছে গজারি গাছ, শাল সেগুন আছে। আচ্ছা, কিছু বেত গাছ দেখা যায় এখানে, এই যে সামনে কিছু বেতের ঝুপ দেখা যায়। এই বেতের ঝুপের সাথে মোটামুটি সবাই পরিচিত, কারণ ছোটোবেলায় আমরা যে ক্লাসের মধ্যে স্যারদের যে পিটানি খাইতাম, এই হচ্ছে বেত, জালি বেত। এই জালি বেতের বাড়ি মনে হয় ছোটোবেলায় কম বেশি সবাই খাইছে। এই যে আমার সাথে বন্ধু সোহাগ এতক্ষণ ড্রাইভ করে আসছে। সোহাগ এবং শিলা, হ্যাঁ, ক্লাসমেট, এবং ক্লাসমেট থেকে জীবনসঙ্গী, তাই তো, এবং হ্যাপি কাপল। আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের ব্যাচের হ্যাপি কাপলদের মধ্যে সোহাগ আর শিলা। তো ওদের দুইজনের আতিথেয়তায় কালকে রাত যাপন করলাম সোহাগের এখানে, আর আজকে আবার বেরোলাম এই আশেপাশের প্রকৃতির মধ্যে। চলুন সামনে যাই, দেখি কি অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে। সাথেই থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার অন দ্য ওয়ে। তো আমরা মূলত বাইক থেকে নামলাম এখন। নামার উদ্দেশ্য হচ্ছে এই পাশেই কেউ একজন মৌমাছির চাষ করছে। তো এই হচ্ছে মৌমাছি চাষের অবস্থা। এখানে বক্স বসানো আছে সারি সারি অনেকগুলো, প্রত্যেকটা বক্সেই হচ্ছে এক একটা মৌমাছির কলোনি। এরকম প্রায় 1 2 3 4 5 6 7 7টা সারি আছে মৌমাছির বক্সের। তো এই বক্সগুলোতে মূলত মৌমাছি চাষ করা হয়। তো আমি চেষ্টা করছি কাছে থেকে দেখানোর জন্য। এই হচ্ছে মৌমাছির এক একটা বক্সের কন্ডিশন। বক্সের পাশ দিয়ে মৌমাছি ভিতরে ঢুকছে এবং বের হচ্ছে। তো এরকম প্রত্যেকটা মৌমাছির বক্সের মধ্যেই এক একটা কলোনি। তো এখানকার এই মধুগুলো আহরিত হয় এবং বাজারে বিক্রি হয়। কেউ না কেউ একজন এই মৌমাছিগুলোকে চাষ করছে। এখানে অবশ্য কেউ নাই এখন কথা বলার মতো। তো এইভাবে এই বনের মধ্যে প্রচুর মৌমাছি চাষ করা হয় এবং মধু সংগ্রহ করা হয়, এবং যেখান থেকে আপনারা খাঁটি এবং অথেন্টিক মধু পেতে পারেন। কারণ এখানকার আহরিত মধুগুলো আপনি চাইলে এখান থেকে ওদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন। Ang bimong anga nomro manda angi nok holo halogat bortomane mane angi nok de nator bortomane halogat dongna poringa skina আর আমাদের এবার ক্লাস 10। এই ভাই হচ্ছে এখানকার আমাদের যে গারো কমিউনিটি আছে এই কমিউনিটির একজন সদস্য। ধর্মীয় দিক থেকে ওনারা ক্যাথলিক খ্রিস্টান। তো উনি এতক্ষণ ওনাদের নিজেদের ভাষায় ওনার নিজেকে ইন্ট্রোডিউস করেছে। এখন এই যে কথাগুলো আপনি বলেছেন এটার বাংলা বলবেন। আমার নাম নম্র মান্দা, আমি নাটোর থেকে, আমার বাড়ি হলো নাটোর, আমি বর্তমানে হালুয়াঘাট থেকে পড়াশোনা করি। তো এটা হ্যাঁ, এতক্ষণ উনি যে বিষয়টা ওনাদের ভাষায় বলেছেন এবং সেটার বাংলা বললেন। তো জাস্ট আমরা চাচ্ছি যে এই ভাষাগুলো আমাদের মধ্যে থাকুক। হ্যাঁ, আমরা এগুলো নিয়েও শুনি। হয়তোবা আমরা সাধারণ যারা আছি বাংলা ভাষার তারা হয়তোবা বুঝবে না, কিন্তু ওনাদের কমিউনিটির লোকজন ঠিকই বুঝবে। এই হচ্ছে আমাদের গজনি। হ্যাঁ, খুবই বিউটিফুল এরিয়া, খুবই বিউটিফুল এরিয়া। যারা ভ্রমণ করতে পছন্দ করেন আমি বলবো যে এখান থেকে একবার ঘুরে যাওয়ার জন্যে। মানে আশেপাশের প্রকৃতি যথেষ্ট সুন্দর, এবং এইখানে একটা দিন অনায়াসেই যে কেউ কাটিয়ে দিতে পারবে, এবং তারপরেও মনে হবে কি যে আরও সময় দেওয়া প্রয়োজন। নির্জন, প্রত্যেকেই তার ইচ্ছা মতো সময় কাটাতে পারবে, আশেপাশে ঘুরতে পারবেন, এবং বিশেষ করে যারা বাইক নিয়ে আসবে তারা আরও বেশি এনজয় করবে, কারণ তখন ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা সম্ভব। এবং বিশেষ করে এদের যে রাস্তার যে কালচার,
তো এখানে 4 রাস্তা, আমরা একটু ডান দিকে ঢুকছি। মূলত গজনি হচ্ছে একটা পিকনিক স্পট, কিন্তু পিকনিক স্পটের বাইরেও যদি আপনি চিন্তা করেন যে একদিন এখান থেকে এসে ফ্যামিলি নিয়ে বা অন্যভাবে দলগতভাবে বন্ধুদেরকে নিয়ে ঘুরে যাবেন, সেটার জন্য একটা পারফেক্ট এরিয়া। তো এটা হচ্ছে মূলত এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ভাইয়ারা 50 টাকা করে নেন। আমরা এই যে 50 টাকা দিয়ে ওনাদের টিকিট সংগ্রহ করলাম আর কি। এখন ভিতরে যাব। আবার অন্য দিকে যাওয়া লাগলেও কি আবার টাকা দেওয়া লাগবে, না এই টিকিট দেখালেই হবে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে এই পাশ থেকে চল যাই, এখান থেকে একটু ঘুরে পরে আবার চলে আসবো। তাহলে যে এই যে পিকনিক স্পটের অংশ এখান থেকে শুরু। তো এদিকে আপনি বাস নিয়ে সরাসরি, যারা পিকনিকে আসতে চান তারা বাস নিয়ে সরাসরি চলে আসবেন। পাশে একটা সুন্দর লেক, যে রাস্তার বাম পাশে সুন্দর লেক। লেকে আপনার বোটিংয়ের ব্যবস্থাও আছে, এই যে বোটিং করছে লোকজন। আর এই হচ্ছে রাস্তা, এই যে ঢুকার। স্বাগতম গজনি অবকাশ, জেলা প্রশাসন, শেরপুর। নিচে নামো। তো এই যে এই পাশে হচ্ছে বোটিং ক্লাব। তো আমরা বোটিং ক্লাব থেকে একটু সামনের দিকে বামে রেখে বোটিং ক্লাবকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মূলত এটার সামনের অংশটুকু থেকে তারপর ফেরার পথে আমরা বোটিং ক্লাবে নামবো। এই যে এখানে বিভিন্ন পিকনিক স্পটের লোকজন এসেছে। গজনি অবকাশ। তো এইটা হচ্ছে ওনাদের অবকাশ কেন্দ্রের মূল বিল্ডিং একটা, যেখান থেকে হয়তোবা মানে যারা আসবে তারা বাথরুম ইউজ করতে পারবে, তাদের লাগেজ রাখতে পারবে। আলাদা আলাদা রুম আছে, রুমগুলো মনে হয় ভাড়া দেওয়া হয় এখানে, বা একটা নির্ধারিত চার্জের বিনিময়ে ওনারা বাথরুম ইউজ করতে দেয়। বা অনেক সময় যারা বুকিং করে আসে ওদের এটা ইনক্লুড থাকে যে এখানে তারা একটা রুম পাবে এবং বাথরুম ইউজ করতে পারবে। কারণ পিকনিক স্পটে সাধারণত অনেক লোকজন আসে একসাথে, তো তাদের একটা বাথরুম ফেসিলিটি থাকার প্রয়োজন। এই হচ্ছে অবস্থা। এইখানে একজন গার্ডও আছেন এটার দায়িত্বে। আর এই হচ্ছে অবস্থা এটার পাশেই। এটা একটা উঁচু জায়গা, ঠিক এর পাশেই ঢালু, এবং সুন্দর একটা লেক আছে পাশে, এবং একই সাথে এখানে বেড়ানোর জন্য ছোট ছোট স্পট করে দেওয়া আছে। তো আমরা দেখছি এখানের আয়োজনটা, যে ঠিক এইখানে একটু বসার জায়গা দুই পাশে। তারপর হচ্ছে আপনার সিঁড়ি, আপনি সিঁড়ি দিয়ে এদিকে নিচে নামা যায়। এটার এখানে নাম দেওয়া হয়েছে পদ্মসিঁড়ি। জেলা প্রশাসক এটাকে রেডি করে দিয়েছেন। তো এই হচ্ছে এখান থেকে অবজারভেশন করার জন্য সুন্দর একটা ছাউনি করে দেয়া এবং পাশে রেলিং দেওয়া। এটার নিচে আবার এক সারি ঘর, ওই যে নিচে টিনের এক সারি টিন শেড, তারপর খোলা যে মাঠ, মাঠের পরে আবার ওই পাশে পাহাড়। এই সিঁড়ি দিয়ে এদিক দিয়ে নিচে নেমে যাওয়া যায়, যে এই পাশে সিঁড়ি দিয়ে এদিকে নিচে নেমে যাওয়া যায়। নিচে নেমে আপনি মাঠে ঘোরাফেরা করতে পারেন। তো ঠিক আছে, পাহাড়ের ঢালে সুন্দর জায়গা। স্পটগুলোকে অর্গানাইজড করে রাখা হয়েছে, যে কেউ এসে খুব সহজেই যেন আশেপাশে সব কিছু দেখতে পারেন। এই যে এখানে ছোট ছোট দোকান, উপজাতিদের তৈরি বিভিন্ন সামগ্রী, বিশেষ করে কাপড়ের দোকান, শীতের চাদর, সমস্ত বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস। বিশেষ করে কুটির শিল্প ভিত্তিক বেশ কিছু দোকান আছে এখানে, যারা কেউ চাইলে এখান থেকে তাদের প্রয়োজন মতো জিনিস কিনতে পারবে।
এটা হচ্ছে ভিতরের অংশ। বেশ কিছু দোকানপাট আছে মার্কেটের মতো করা, বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন শৌখিন দ্রব্যাদি পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজ, আবার ঝুলন্ত ব্রিজের সামনে প্রবেশ পথ আছে। আচ্ছা, তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মুরাল, আশেপাশে ছোট ছোট দোকান। আচ্ছা, রূপওয়েও আছে এখানে একটা। তারপরে যে যারা পিকনিকে এসেছে তাদের এই যে খাওয়া দাওয়া চলছে। এই যে এখানে একটা হাতির মূর্তি আছে, হাতির মুরাল। তো ছোট্ট বাবুরা খুব মজা করে হাতিকে ধরে দেখছে। এই হাতির মুরাল রাখার পিছনে একটা কারণ আছে। এই ঝিনাইগাতির সীমান্তবর্তী এলাকাতে প্রতি বছরই বিভিন্ন সময়ে পাহাড় থেকে হাতি নেমে আসে এবং এখানকার প্রচুর পরিমাণ ফসল নষ্ট করে ফেলে। এই পাশে বসার একটু ব্যবস্থা করে দেওয়া আছে, একবারে লেকের ধারে, লেকের উপরেই বলা চলে। প্যাডেল বোট গেট লেখা। এই যে এদিক দিয়ে নিচে যে প্যাডেল বোটিং করা যায়। এখানে একটা কুমিরের মোরাল আছে, আর এটার পাশে এখানে হচ্ছে বোটিংয়ের জায়গা। এখান থেকে কেউ চাইলে একটা নির্ধারিত ভাড়ার বিনিময়ে বোটিং করা যায়। এই যে সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে যে কেউ বোট ভাড়া নিয়ে বোটিং করতে পারবেন। তো বোট প্রতি ঘন্টায় কত? 20 মিনিটে 100 টাকা। তো এই যে একটা ছোটো বাবু আছে বোটের মধ্যে বসা, ও বলছে 20 মিনিটে 100 টাকা। যদি একজন যায়, একজনকে দাও না, কয়জন হইলে দাও? তুমি মনে করো 2 জন আসলো, তখন কি করবে? 2 জনকে কত দিতে হবে? 100 টাকা। 4 জন গেলেও 100 টাকা, 2 জন গেলেও 100 টাকা। গুড। মানে এটা হচ্ছে বোট হচ্ছে 20 মিনিটের জন্য 100 টাকা। এখন তোমরা 4 জন 5 জন যাই উঠে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। তোমার নাম কি? আমির হোসেন। ওই যে আরেকজন বলছে আমির খান। তোমার নাম কি? তোমার নাম কি? সঞ্জয় কুশ। সঞ্জয় কুশ। তুমি কই বোট চালাও? আচ্ছা, তুমি বেড়াতে আসছো? তোমার বাসা কোথায়? শান্তিগাঁও। এখানে কি প্রতিদিনই আসো? মাঝে মধ্যে? হ্যাঁ। তুমি কি ওর বন্ধু? হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। তো আমরা এখন বোটে উঠবো না, জাস্ট আপনাদের জানার জন্য বোটের ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো এখানে গজনি অবকাশ যাপন কেন্দ্রের ভিতরে কেবল কার দিয়ে ঘোরার ব্যবস্থা আছে। তো এখানে হচ্ছে কেবল কার। ভাইরা, কেবল কারের টিকিট কত? 50 টাকা করে টিকিট প্রতিজন? হ্যাঁ, প্রতিজন। শুধু এই পারে যাওয়া না, যাওয়া এবং আসা? হ্যাঁ, যাওয়া এবং আসা দুইটাই? হ্যাঁ, দুইটাই। আচ্ছা, কোনো ডিসকাউন্ট ছাড়টার এগুলো কিছু নাই? আছে, ডিসকাউন্ট ছাড় অবশ্যই দিতে হবে একটা চালানিগুলো। অ্যাটলিস্ট এখানে আসলে যে কেবল কারের ব্যবস্থা আছে এটা অনেকেই জানে না, কিন্তু হ্যাঁ, জানে না, অনেকে জানতে পারলো। হ্যাঁ, জানে। তো এই হচ্ছে কেবল কার। এখানে একটা ছড়ার মতো আছে, এই যে ছড়ার ওই পারে যাওয়া এবং আসা ওনারা ভাড়া নেন পার হেড 50 টাকা করে। তো সুন্দর ব্যবস্থাপনা, যে কেউ আসলে এই জায়গাটা উপভোগ করতে পারেন এবং একই সাথে আপনারা কেবল কারটাও এনজয় করতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন যাব। এই ভাইয়া আমাদেরকে একটা রাইড দিবে, আমরা ওই পারে যাব এবং ওই পার থেকে আসবো। কেবল কারে উঠলাম, হাত তো বের করা যাবে, সমস্যা নেই। তো আমরা মূলত ক্যামেরাটা ভালো করে একটু ধরে। হ্যাঁ, আমরা মূলত এই যে কেবল কারে উঠলাম, আমি আর সোহাগ, আমরা ওই পারে যাব। এই যে যাত্রা শুরু হচ্ছে, আমরা কেবল কারে করে যাচ্ছি। এই হচ্ছে কেবল কার উপরের অবস্থা।
এই কেবল কারে ঝুলে ঝুলে আমরা যাচ্ছি ওই পার পর্যন্ত। এনজয়েবল মোমেন্ট। এই হচ্ছে আশেপাশের প্রকৃতি। আমরা এটার মধ্য দিয়ে যাচ্ছি, আমরা খাঁচাবন্দি পাখির মতো এটার ভিতরে বসে বসে যাচ্ছি। আর এই হচ্ছে এই পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এখন প্রায় এটার মাঝামাঝিতে আছি। তো এই হচ্ছে লুক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে এই পারের দিকে, অন্য পারের দিকে যাচ্ছি। জার্নিটা খুব স্লো এবং একটু ভাইব্রেশন আছে, তারপরেও মজার। আমরা অপর প্রান্তে যে পিলারটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাব এবং ওইখান থেকে যেয়ে আবার ব্যাক করব। সুন্দর একটা জার্নি। নিচে পাটাতন, আমরা পা রাখার মতো ব্যবস্থা এখানে, যে সুন্দর নিচ থেকে। একটু কেঁপে কেঁপে যাচ্ছে, একটু হয়তো প্রেসারাইজ করে উঠাইতে হয়। আর আমরা আসলাম হচ্ছে ওই পার থেকে। সেন্টার থেকে আসলাম, আমরা আবার ফিরে যাচ্ছি ওইদিকে। তো সুন্দর একটা রাইড, এনজয় করতে করতে যাচ্ছি। সোহাগ, কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। মনে হচ্ছে যে আমরা অনেক উঁচু পাহাড়ে আছি। আসলেই তাই, পাহাড়টা একবারে কম, ভালোই উঁচু। নিচে লেগে আবার বোটিংয়ের ব্যবস্থা আছে। সব মিলিয়ে ভালোই লাগছে। কোলাহল থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে দুই বন্ধু আনন্দ গ্রহণ করতো। ধন্যবাদ সবাইকে। তো এই যে আমরা ফিরে আসছি। তো ভাইয়া এই যে গেট খুলে দিচ্ছেন। তো আমরা জাস্ট ওই পার পর্যন্ত গেলাম এবং ওইখান থেকে চলে আসলাম। সুন্দর রাইড ছিল, সুন্দর এনজয়েবল জার্নি। তা আপনারা যারা এই অবকাশ কেন্দ্রে আসবেন তারা এখান থেকে এই রাইডটা এনজয় করতে পারেন। একটা সুন্দর অভিজ্ঞতা হবে। আর এই এলাকাটা একটা প্রশান্তিদায়ক এলাকা, কারণ হচ্ছে চারপাশে হইহুল্লোড় একটু কম এবং নির্জন, সুন্দর জায়গা, উপভোগ্য এবং বিশাল এলাকা, অনেক বড় এলাকা। খুব নিরিবিলিতে ঘোরার জন্য আমি মনে করি যে এটা একটা সুন্দর এলাকা। তো সাথেই থাকুন, আমরা আরও কিছু জায়গা উপভোগ করব। তো আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজের পূর্ব পাশে। তো আমরা এই যে পূর্ব পাশ থেকে আবার পশ্চিম পাশের দিকে যাব। হ্যাঁ, এই যাচ্ছি পশ্চিম পাশের দিকে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আমি আর বন্ধু সোহাগ একসাথে আমরা এনজয় করছি এই রাইডগুলো। আপনাদের অবশ্যই ভালো লাগবে। যখন আপনারা গজনিতে ঘুরতে আসবেন তখন অবশ্যই এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে একবার হলেও ফিলিংসটা নেবেন। এই হচ্ছে আমি আর বন্ধু সোহাগ, আমরা দুইজন এনজয় করছি এই রাইডটা। আমরা এই পারে চলে আসছি। এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে একবার হলেও ফিলিংসটা নেবেন এবং একই সাথে পাশে হচ্ছে কেবল কার, ওই কেবল কারের ফিলিংসটাও আপনারা নিতে পারবেন। যথেষ্ট মানে সুন্দর একটা রাইড এবং এটা এনজয় করার মতো। একটা হালকা দুলুনি থাকে এটাতে হাঁটার সময়। আমরা এই পারে চলে আসলাম, এই হচ্ছে স্পট। জিরাফের যে মূর্তিটা আছে বা স্ট্যাচুটা আছে এটার পাশেই হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার গেট। এই যে এখানে কাউন্টার, টিকিট
টিকিট কাউন্টার, প্রতিজন 20 টাকা করে। এখানে এন্ট্রি ফি। কি আছে এখানে? বাঘের বাচ্চা, অজগর সাপ, বানর, হরিণ, ভাল্লুক, চিল পাখি, আচ্ছা। বাজ পাখি, বিদেশি কুকুর, আচ্ছা এই জাতীয় পশু পাখি আছে। তো চলুন আমরা চিড়িয়াখানাটুকুর ভিতরে কি আছে সেটা দেখি। এই হচ্ছে চিড়িয়াখানার ভিতরের পরিবেশ। প্রথমেই চিড়িয়াখানার নাম হচ্ছে স্বপ্নলোক চিড়িয়াখানা, যেটা এখানকার যে জেলা প্রশাসক ছিলেন উনি উদ্বোধন করেছে। 2018 সাল থেকে এটা চালু। মুটুর ছবি, পাশে একটা জেননের ছবি, আর হচ্ছে এদিকে পাতলু, মোটু পাতলুর চিড়িয়াখানা। গরুর গাড়ি সুন্দর করে ডেকোরেট করা আছে, সুন্দর। তো চলুন এখানে ভিতরে কী কী প্রাণী আছে আমরা এগুলো দেখি। শুটিং স্পট হিসেবেও এটা ব্যবহার করা হয়, যে গজনি অবকাশ কেন্দ্রের শুটিং স্পট। এখানে একটা স্নেইলের খুব সুন্দর স্ট্যাচু। আর এখানে হচ্ছে চিড়িয়াখানার অংশ। এখানে কি আছে? আচ্ছা, এই যে হচ্ছে বনবিড়াল। এই যে বনবিড়াল ভিতরে যাচ্ছে, বের হচ্ছে, পায়চারি করছে। এই এলাকার এই পাহাড়ি অঞ্চলেরই। এইটা কি? গন্ধ বকুল লেখা আছে যদিও এখানে, কিন্তু এটাকে লিখতে হবে গন্ধ গোকুল। এই যে উপরে আছে। এই যে হচ্ছে গন্ধগোকুল, শুয়ে আছে চুপ করে। তারপরে আছে এখানে কি আছে? এটাতে কেউ নাই, এটাতেও কেউ নাই, এটা ফাঁকা। তারপর এইখানে আছে দুইটা কুকুর। কি জাতের কুকুর আমি ঠিক নাম জানি না, যারা নাম জানেন কমেন্ট করে জানাবেন। এই ভাল্লুক মামা, একটু তাকাও তো দেখি। এই যে ভাল্লুক, সুন্দর ভাল্লুক। ও বের হওয়ার জন্য রাস্তা করছে। চলুন আমরা সামনে যাই। এই যে এখানে আছে হচ্ছে হরিণ, চিত্রল হরিণ, যেটা মূলত সুন্দরবনে পাওয়া যায়। হরিণ, সুন্দর হরিণ। এই যে একটা শুয়ে আছে, আর একটা যে এই পাশে আরেকটা হরিণ খাচ্ছে। সুন্দর, খুবই সুন্দর। এই চিত্রল হরিণগুলো বাংলাদেশের ঐতিহ্য। এগুলো সুন্দরবন হচ্ছে এটার মেইন আবাসস্থল, এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলোতেও এখন চিড়িয়াখানায় এই চিত্রল হরিণটাকে দেখা যায়। এটা মূলত ছেলে হরিণ, এটার হর্ন উঠতেছে এখন, তার মানে এটা ছেলে হরিণ। আর যে হরিণগুলোর শিং ওঠে না, এগুলো মূলত মেয়ে হরিণ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটাতে উঠে উপর থেকে একটা ভিউ পাওয়া যাবে। তো চলুন আমরা এই ওয়াচ টাওয়ারে এখন উঠব। চলুন ভিতরে যাই। এই হচ্ছে আমরা উঠছি ওয়াচ টাওয়ারে। তো চলুন, এই যে উপর থেকে, এই যে আমরা উঠছি সিঁড়ি দিয়ে উপরে। চলুন দেখি উপর থেকে কেমন দেখা যায়। 5 তলা সমান উঁচু মূলত এই ওয়াচ টাওয়ারটা। চলুন আর একটু উপরে উঠা যাবে, আরও 1 তলা পর্যন্ত উঠা যায়। 1 তলা 2 তলা, আরও 2 তলা উঠা যাবে। এই যে উপর থেকে কিছুটা ভিউ পাওয়া যাচ্ছে। চলুন আমরা আরও উপরে উঠব। সিঁড়িগুলো একটু খাড়া হয়েছে, তারপরেও সুন্দর। এটা হচ্ছে সবার উপরের তলা, এর উপরে যাওয়ার আর সুযোগ নেই। তো ওয়াচ টাওয়ারের উপর থেকে হচ্ছে এই হচ্ছে ভিউ, সুন্দর। এই পাশে চতুর্দিকে ছোট ছোট পাহাড়।
আর এই এরিয়া, এই সাইডটা হচ্ছে পূর্ব দিক। এদিক দিয়েও আবার ভিতরে অনেকটুকু ভিতরে যাওয়া যায়। ভিতরের যে পাহাড়, এই যে ওই দিক থেকে মোটরসাইকেল আসছে নিচে। সুন্দর। এইখান থেকে অবশ্য দূরের ছোট ছোট পাহাড়গুলো দেখা যায় এখান থেকে। কিন্তু আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানে স্পটের পরিচ্ছন্নতাটা রক্ষা করতে পারি না। তো এখানে জায়গাটুকু যথেষ্ট সুন্দর, কিন্তু মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এই যে দেখেন নিচে পর্যাপ্ত পরিমাণে ময়লা, বিভিন্ন প্যাকেট, বোতল, আমরা বোতলের কর্ক এগুলোকে এখানেই ফেলে রেখে যাচ্ছি। আমাদের এতটুকু সতর্ক হওয়া উচিত যে এই ময়লা আবর্জনাগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না। সুন্দর একটা ভিউ। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। তবে এই পাহাড়গুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়গুলো গাছপালায় পরিপূর্ণ। বিকাল, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, যার কারণে একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। এই যে সোহাগ এখানে সিট করা আছে, সোহাগ একটু বসে রেস্ট নিচ্ছে। যেখানে আরও 2টা সিট আছে, আমিও একটু বসি। সোহাগ আর আমি একসাথে একটু বসে এখানে প্রকৃতি দেখছি। সুন্দর প্রকৃতি চারপাশে। বিকাল হওয়ার কারণে লোকজন কম, যার কারণে খুব সুন্দরভাবে এনজয় করা যাচ্ছে। নীরব, নিস্তব্ধ চতুর্দিক। আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে। সেইগুলো একটু খারাপ, সাবধানে নামতে হবে। তো এই যে আমরা নেমে যাচ্ছি। যে শেষ বিকালে আমরা গজনি থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব শেরপুর। যে গজনিতে অবকাশ যাপন কেন্দ্রের আশেপাশের পরিবেশ সুন্দর, রাস্তা বনের ভিতর দিয়ে, এটাই সুন্দর, নিরিবিলি, একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা যথেষ্ট এনজয় করছি এই পরিবেশটুকুকে।